থেকে সোফায় বসে মেয়েকে কোলে তুলে টসটসে গাল দুটোতে চুমু দিয়ে বলল, আমার আম্মা। ছোট তেকুকিও ছোট ছোট হাতে চাকুকের গালে হাত রেখে বলল, আমার বাবু। তে এতক্ষণ নীরব দর্শকের মতো সবটা দেখে ফুঁসে উঠে বলল, আপনাদের বাপ বেটির ভালোবাসা দেখার জন্য কুলে তুলে আনলেন, তাও সবার সামনে থেকে। ওরা কি ভাবছে? আপনার তো লজ্জার ল নাই, কিন্তু আমার তো আছে, অসভ্য পুরুষ। চাকুক তেয়ের কথায় পাতা না দিলেও ছোট পুতুলটা বাবাকে এভাবে বকতে দেখে বলল, পাপা আম্মু বতে বতে। চাকুক মেয়ের চুলগুলো কানে গুজে দিয়ে আদুরে গলায় বলল, তোমার আম্মু পচা, তাই আমাকে বকছে। কিলকিলিয়ে হেসে উঠল তেকুকি, মুখে হাত দিয়ে মুচকি এসে বলল, আম্মু পোতা। তে এবার কেঁকিয়ে উঠে বলল, আমি পচা তাই না? আসিস শুধু আমার কাছে আম্মু আম্মু বলে। অসভ্য বাপের অসভ্য মেয়ে বলেই ধপাধপ পা পেরে চলে গেল। চাকুক সেদিকে তাকিয়ে আবারও বলল, তোমার আম্মু বেস্ট আম্মু এই পৃথিবীতে, বুঝলে প্রিন্সেস? তেকুকি অবুঝ গলায় বাবার কথায় সায় দিল, আত্মা। চাকুক মেয়ের গালে আবারও টুকটাক চুমু দিয়ে আদুরে গলায় বলল, আম্মু জান, এখন আপনার ঘুমানোর সময়, রাতে আমরা মজা করব, তাই এখন আপনি একটু ঘুমাবেন বলে মেয়েকে বুকে নিয়ে ঘুমাতে গেল। কিছুক্ষণ পর তেকুকি ঘুমিয়ে যেতেই চাকুক মেয়ের কপালে চুমু দিয়ে বিছানায় শুয়ে দিল। হলুদ সন্ধ্যার জমজমাট আয়োজন করা হয়েছে বাগানে। একে একে সবাই সাজগোজে শেষ করে স্টেজের দিকে আসছে। সব মেয়েদের পরনে গ্রামীণ বাঙালি রঙের শাড়ি, আর ছেলেরা একই রকম পাঞ্জাবি পরেছে, তবে কায়ে পরেছে সাদা রঙের গর্জিয়াস পাঞ্জাবি। সবাই এক হলেও কায়ে আলাদা পরেছে দেখে নামজুন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনে পড়ল তখনকার ঘটনা। জামাই আর ছেলেদের জন্য পাঞ্জাবি শখ করেই কিনে এনেছিলেন তিনি। সেটা একে একে সবাইকে দিয়ে যখন বড় ছেলেকে দিতে গিয়েছিলেন, তখন কায়ের নাক মুখ কুচকে পাঞ্জাবির দিকে তাকিয়ে বলল, এমন লো কোয়ালিটির পোশাক আমি পরবো না আম্মু। কাইকে পাঞ্জাবি দিতে এসে এই কথা শুনে কিছুক্ষণ ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন তিনি। খারাপ লাগাটা আড়াল করে বলল, তোমার ভালো না লাগলে পড়ো না। তোমাদের বাবা ছেলে আর জামাইদের জন্য শহরে গিয়ে নিজে কিনে এনেছে, সে নিশ্চয়ই তোমাদের জন্য লো কোয়ালিটির পোশাক আনবে না। সারা জীবন মাস্টারি করেছেন, তাতে যা হয়েছে তাই এনেছে। তবুও তোমার যদি এমনটা মনে হয় তবে তুমি অন্য পোশাক পরো। মা প্লিজ মন খারাপ করো না, আসলে এসব পোশাকে আমি অভ্যস্ত না। তিনি ছেলের দিকে তাকিয়ে আর কিছু বললেন না। বাহিরে বের হতেই সম্মুখে স্বামীকে দাঁড়িয়ে থাকতে দেখে হকচকালেন জিন বেগম। আমতা আমতা করে কিছু বলার আগেই নামজুন স্ত্রীকে থামিয়ে দিয়ে বলল, কিছু বলতে হবে না, রুমে এসো, তুমিও তৈরি হয়ে নাও, অনেক কাজ বাকি আছে। কথাটা বলেই নামজুন দ্রুত পায়ে চলে গেল। স্বামীর যাওয়ার দিকে তাকিয়ে তিনিও পিছে পিছে গেলেন। বড় আফসোস তার ছেলেটাকে মানুষ করতে না পারার। দুহাত ভর্তি মেহেদি দিয়ে দিতে বসেছে তে। ইয়ঙ্গের মেহেদিতে অ্যালার্জি থাকায় সে দেয়নি, তবে তৃপ্তিকে মেহেদি দিয়ে নিচ্ছে। মেয়েটা মেহেদি দেখে হইচই শুরু করেছে। অ্যালার্জি থাকায় ইয়ঙ্গি না দিলেও মেয়ের সাথে সাথে হাতে দুহাত ভর্তি মেহেদি নষ্ট না হয়ে যায়, তাই হাত ধরে আছে। তে দূর থেকে এটা দেখে মুচকি এসে এগিয়ে এসে বলল, আমার আম্মুর মেহেদি তো দারুণ হয়েছে, মাশাল্লাহ, খুবই সুন্দর। শান্তশিষ্ট তৃপ্তির মুখের হাসি বিস্তর হলো। তেকেও দুহাত ভর্তি মেহেদি দিতে দেখে সে খুশি হয়ে বলল, চাচি আম্মু আর তৃপ্তি সেম সেম, আমিও মেহেদি দিয়েছি, এই দেখো। আরে বাহ, সুন্দর। আপু, গাছের মেহেদি তো অর্গানিক। আমার মেহেদিতেই সমস্যাতে, তাই না দেওয়াটাই ভালো। তবে তোর মেহেদি দারুণ হয়েছে। তে মৃদু হাসলো। এর মাঝেই এরিকা আর জিংজু এলো। এরিকা শাড়ি পরলেও জিংজু গর্জিয়াস গোল জামা পরেছে। এরিকা তের হাতের মেহেদি দেখে বলল, তোমার হাত তো বেশ সুন্দর দেখাচ্ছে, আমিও দিতে চাই। তে বিস্তর হেসে বলল, হ্যাঁ ভাবি, অবশ্যই। আপু, ওনাকে মেহেদি দিয়ে দিন, ফর্সা হাতে দারুণ মানাবে। এরিকা মিষ্টি হেসে বলল, কি যে বলো না তুমি তে, তোমার হাতেই তো দারুণ মানাচ্ছে। তে কিছু বলার আগেই জিংজু তের দিকে তেসরা চোখে তাকিয়ে বলল, ও তবে তুমিই সেই কালো বলে কায়ে জিজু বিয়ে করবে না বলেছিল। আর সেই আগেই জিংজুর কথা শেষ না হতেই এরিকা রেগে বলল, স্টপ জিংজু, এসব কী ধরনের কথা? জিংজু তাচ্ছিল হেসে বলল, ভুল কি বললাম আপু, এই মেয়ের জন্যই তো জিজু দেশে আসেনি এতদিন। তাছাড়া এমনি যতই সুন্দর হও না কেন, গায়ের রং সাদা না হলে কোনো ছেলে মেয়েদের দিকে ফিরেও তাকায় না। এরিকা আবারও ধমকে উঠল, জিংজু তুমি বেয়াদবি করছো, তে আমাদের চেয়েও সুন্দর তুমি। জিংজু আবারও একই সুরে বলল, মিথ্যা কি বললাম আপু, হ্যাঁ মানছি এখন সে ঠিকঠাক দেখতে, তবে আগে নিশ্চয়ই কালোই ছিল। তাছাড়া শুনেছিলাম
যে ওর বর নাকি ওকে আবার ফেলে রেখে গিয়েছিল। নিশ্চয়ই ওর রঙের কারণেই। তো খবরদার মেয়ে, ওর নামে আরেকটা বাজে ওয়ার্ড ব্যবহার করেছো তো। তুমি জানোই কি ওর ব্যাপারে? হ্যাঁ, তাছাড়া তোমার সাহস কিভাবে হয় আমার বাড়িতে এসে আমার মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করার? তুমি মেহমান, মেহমানের মতোই থাকবে, খাবে, বিয়ে শেষ হলে বিদায় হবে। খবরদার, যদি আমার বাড়ির বিষয় নাক গলাতে দেখেছি তো আমি ভুলে যাব তুমি আমার ছেলের শালিকা হও। তেসর সবাই জিনের এমন কঠোর রূপ দেখে চমকে উঠল। জিংজু গালে হাত দিয়ে রেখে বলল, জিজু ঠিকই বলে, আপনারা আপনদের চেয়ে পরকে গুরুত্ব দিন বেশি, তাই তো ছেলের কোনো গুরুত্ব নেই আপনাদের। ছেলে থাকলেও কি বা না থাকলেও কি, আপনাদের মতো বাবা মা। এনাফ জিংজু। কায়ের রাগে আওয়াজ শুনে সবাই পেছনে ফিরে চাইল। তোমার সাহস কিভাবে হয় আমার মাকে এইসব বলার? এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আমরা বুঝে নেব, তুমি এসব থেকে দূরে থাকো। জিংজু কায়ের কথায় রেগে ধপধাপ পা ফেলে ওখান থেকে চলে গেল। তে অবাক হয়ে বলল, আমার জন্য ভাইয়া দেশে ফেরেনি, কিন্তু কেন? আর বিয়ে মানে? কায় আশেপাশে নজর বুলিয়ে বলল, ওইসব পুরনো কথা বাদ দে, আশেপাশে অনেক মানুষ রয়েছে, এসব নিয়ে পরে কথা হবে। বলেই কায় চলে যেতেই জিন বলল, ওইসব পুরনো কথাতে বাদ দে। তে বেশ অবাক হলেও জিনের কথার বিপরীতে কোনো কিছু বলল না। এদিকে থাপ্পড় খেয়ে রাগে ডগবগিয়ে জিংজু বাইরে এসে ফাঁকা জায়গায় দাঁড়াতেই কাউকে দেখে থমকে যায়। আনমনে বিড়বিড় করে বলল, জিয়ন জাংকুক। জিংজু চেনে জিয়ন জাংকুককে। বাবার ব্যবসার সূত্র ধরে আমেরিকার বিশাল পার্টিতে দেখেছিল তাকে। টপ বিজনেসম্যান আর মাফিয়া লর্ড, সুপার হ্যান্ডসাম এই পুরুষটি হাজারো সুন্দরী মেয়েদের স্বপ্ন পুরুষ। এক রাতের শয্যার সঙ্গী হতেও মেয়েরা যেন লাইন লেগে থাকে, কিন্তু আফসোস এই পুরুষটি হাজারো সুন্দরী নারী দিকে ফিরেও তাকায়নি। ইভেন তার আশেপাশে যাওয়াটাও ছিল যেন অসম্ভব। সবসময় বডিগার্ড তাকে ঘিরে রাখে, তার অনুমতি ব্যতীত তার গায়ে টাচ করাও পছন্দ না তার। জাকুক শার্টের হাতা ফোল্ড করতে করতে বাগানে তৈরিকৃত ঘরে প্রবেশ করলো। জিংজু হা করে তাকিয়ে দেখলো শুধু। তার এখনো বিশ্বাস হচ্ছে না এটা জিয়ন জাংকুক। জিংজু দ্রুত পায়ে সেদিকে যেতেই কালো পোশাকধারী একজন এসে তার সামনে দাঁড়িয়ে বলল, কাকে চাই? জিংজু এক পলক গার্ডটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, উনি কি জিয়ন জাংকুক? উনি কি সত্যিই জিয়ন জাংকুক? ইয়েস, উনি জিয়ন জাংকুক। সরি মিস আর মিসেস, ওটা মেহমান এরিয়া না। আপনি এখানে প্রবেশ করতে পারবেন না, এটা পার্সোনাল এরিয়া। দয়া করে অনুষ্ঠানের জায়গায় যান, ধন্যবাদ। উনি এখানে কেন? মানে স্যারের রিলেটিভের বিয়ে, তাই। আপনি কে? আমি। জিংজু কিছু বলার আগে গাড়ি তাড়াহুড়া করে বলল, প্লিজ গিয়ে অনুষ্ঠান জয়েন হন। বলেই গাড়িটি দ্রুত ব্যাগে সেখান থেকে প্রস্থান করলো। এদিকে জিংজু মনে মনে কিছু একটা ভেবে খুশি মনে দৌড়ে তার রুমে আসে। হলদে জর্জেট একটা পাতলা শাড়ি গায়ে জড়িয়ে নেয়। পারফেক্ট বডি আর বেশ সুন্দরী হওয়ায় শাড়িতে বেশ আকর্ষণীয় করে তুলেছে নিজেকে, ঠিক যেন বলিউডের অভিনেত্রী। প্রায় 30 মিনিট পর নিজেকে সুসজ্জিত করে বের হয় জিংজু। এদিকে সবাই জিংজুকে দেখে নানান কটূক্তি শুরু করেছে। একে তো গ্রাম, তার উপর এমন পোশাক। যদিও এসবে জিংজুর কোনো খেয়াল নেই, তার ধ্যান পড়ে আছে জিয়ন জাংকুকের উপর। স্টেজের এক কোণায় সবার মতো একই পাঞ্জাবি পরিহিত জাংকুককে দেখে ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটে ওঠে। দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো জাংকুকের কাছে। এত কাছে থেকে এই মানুষটাকে দেখাও যেন সৌভাগ্য। জিংজু গলা কাকারি দিয়ে কয়েকবার জাংকুকের ধ্যান পেতে চেয়েও কিছু হলো না, তাই দেখে সরাসরি বলল, হাই, আমি জিংজু। জাংকুক থেকে কোনো উত্তর নেই, তবে ইতিমধ্যেই ছুটে এলো একজন গার্ড। এই তো কিছুক্ষণ আগেই কথা হলো যার সাথে, সে। এক্সকিউজ মি মিস, স্যার অচেনা কারোর সাথে কথা বলে না, প্লিজ এখান থেকে যান। জিংজুর সাথে সাথেই বলল, আমি অচেনা নই, উনি। সরি স্যার, আপনাকে চেনে না, প্লিজ স্টে অ্যাওয়ে। গার্ড আর জিংজুর তর্ক করার মাঝে জাংকুক উঠে দাঁড়ালো। জাংকুককে উঠে দেখে গার্ডটি কিছু বলার আগেই জাংকুক সেখান থেকে হেঁটে চলে যায়। জিংজু জাংকুককে যেতে দেখে তার পিছু যাওয়ার আগেই গার্ডটি তাকে থামিয়ে দেয়। জিংজুর আগে গজগজ করতে করতে আর জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তবে গার্ডটি জাংকুকের পিছু পিছু যেতেই জিংজু জাংকুকের পেছনে ছুটল। কিছু দূর যেতেই একজন অতি সুন্দরী মেয়েকে দেখে জাংকুক থেমে গিয়ে আবারও তাৎক্ষণিক ব্যস্ত পায়ে এগিয়ে গিয়ে মেয়েটির কোলে কান্না করতে থাকা পুতুলের মতো ছোট্ট জীবন্ত পুতুলটিকে কোলে তুলে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। জিংজু অবাক হয়ে তাকালো পুতুলের মতো দেখতে মেয়েটার দিকে। পুরো চেহারাটা যেন চেনা চেনা মুখ, তবে গোলুমোলু মায়াবী। মুখখানা দেখে বোঝা যাচ্ছে যে যেন কোনো আদরের রাজকন্যা। হলুদে একটা সারারা স্যুট পরনে, উপর দিয়ে একটা লাল কোটি, চুলগুলো ছুটি করে দুপাশে বাঁধা। কান্নার ফলে গোলকাল টকটকে লাল হয়ে গেছে মুখটা।
ডাগর ডাগর মায়াবী চোখ, সব মিলিয়ে এক কথায় অসাধারণ সৌন্দর্য আছে মেয়েটার মাঝে। আমার মা, আমার আম্মু জান, কি হয়েছে আম্মু? আমার লিটল বার্ড কেন কাঁদছেন আম্মা? জিংজু চমকে উঠল। কি বলল? মা, আম্মু? তবে কি মেয়েটা জাঙ্কুকের কেউ, আপন কেউ, খুব আপন, নিজের নিজের সন্তান? জিংজু নিজের মনের কথাগুলো ভেবে দেখল, নিজের না হলে জিয়ন জাঙ্কুক কি এতটা আদরে হয়? পাশে দাঁড়িয়ে থাকা রমণী বলল, সবার টানাটানিতে ভয় পেয়েছে। জাঙ্কুক মেয়েকে বুকে নিয়ে বিরক্তিকর মুখে বলল, মানা করেছিলাম নিয়ে যাওয়ার দরকার নেই। ইয়ঙ্গি কিছু বলার আগে জাঙ্কুক মেয়েকে নিয়ে চলে গেল। তখন জিন, মিনা আর ইয়ানা জোড়াজুড়িতে তেকুকিকে নিয়ে মির্জা বাড়িতে যেতেই সবাই যেন তেকুকিকে দেখে হামলে পড়ে। কারো কটু কথা, কারো তিক্ত কথা, আবার কারো ভালোবাসা। কেউ বলছে তের মতো চেহারা, শুধু রংটা অন্যরকম হয়েছে। কেউ বলছে হয়তো এটা তের গর্ভের সন্তান না। আবার কেউ এত সুন্দর মেয়ে তের, এটা দেখে হিংসায় জ্বলে পড়ে মরছে। তবে সবাই এই জীবন্ত ছোট পটলটিকে করে নেওয়ার বা ছোঁয়ার লোভ সামলাতে পারছে না। এদিকে তেকুকি এত মানুষ দেখে প্রথমে কিছুটা ভয় পেলেও আবার আদর পেয়ে ইয়ঙ্গি, মিনা, ইয়ানার কাছে থেকে যায়। কিন্তু একে একে সবাই তাকে নিয়ে টানাটানিতে বেচারি ভয় পেয়ে জোরে জোরে কান্না করেছে। কোনো মতে কান্না থামাতে না পেরে ইয়ঙ্গি তেকুকিকে নিয়ে বাইরে আসে। একটু ফাঁকা জায়গায় আসতেই জাঙ্কুককে বসে থাকতে দেখে ইয়ঙ্গি। তেকুকি কান্না শুরু করলে জাঙ্কুক ছাড়া কেউ থামাতে পারে না তাকে ভেবে তেকুকিকে নিয়ে জাঙ্কুকের কাছে আসছিল। ইয়ঙ্গি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পিছু পিছু গেল। দূর থেকে এটা দেখে জিংজুর ভালো না লাগলেও জীবন্ত পুতুলটিকে দেখে বেশ অবাক হয়েছে। এক কথায় বলতে গেলে রূপকথার মায়াবী রাজকন্যা যেন পৃথিবীতে নেমে এসেছে। হলুদ অনুষ্ঠান শেষ হয়েছে অনেকক্ষণ। এরিকা বনির এসব কাণ্ডে রেগে বেশ কথা শুনিয়েছে। একে তো তের সাথে এত বাজে ব্যবহার করেছে, তার উপর এমন পোশাক পরে ভরা বাড়িতে ঘুরে বেরিয়েছে। যদিও শাশুড়ি কিছু বলেনি, তবে ভরা বাড়িতে মানুষের ফিসফিসানি শুনেছে এরিকা। বোনকে পতিতার সাথে তুলনা করলেও সে কিছু বলেনি। বলবি কিভাবে? এমন পোশাক পরা কখনো উচিত হয়নি। একে তো বাংলাদেশ, তার উপর আবার গ্রাম। এরিকা বোনকে বারবার বলে গেছে কালকে বিয়ে যেন সে আবার কোনো ঝামেলা না করে। তবে জিংজু এসবে ধ্যান দেয়নি। তার ধ্যান জ্ঞান জিয়ন জাঙ্কুকতে আটকে গেছে। তবে এটা জানি না জিয়ন জাঙ্কুক আসলে কী জিনিস। নিজের মনে যতই পরিকল্পনা সাজাক, জিয়ন জাঙ্কুক ইজ জিয়ন জাঙ্কুক। সকালে নাস্তার পর থেকেই আবারও সবাই সাজতে শুরু করেছে। বরযাত্রী যাবে বলে কথা। সকাল থেকে চলছে হইচই। বিয়ে বাড়ি মানেই হইচই, আর সেটা যদি গ্রাম হয় তবে তো কথাই নেই। জিংজু আজ কালো রঙের গর্জিয়াস গাউন পরেছে। হ্যাভি মেকআপ আর স্লিভলেস গাউনে তাকে সবার থেকে আলাদা করেছে। একে একে সবার সাজগোজ শেষ হতেই সবাই গাড়ির কাছে এসে গাড়িতে উঠে বসে। মিনার শ্বশুর বাড়ির পুরো পরিবার এক গাড়িতে উঠে বসে। তাদের ঠিক আগের গাড়িতে ব্রাইডের সাদা চকচকে গাড়িটি বেশ নজর কাড়া সুন্দরভাবে সাজানো হয়েছে। তাদের গাড়ি চলতে শুরু করতেই ব্রাইডের গাড়িও চলতে শুরু করলো। ব্রাইডের পাশে বসে আছে মিনার হাজব্যান্ড আর ইয়ানা। এদিকে নামজুন সিউজনের পরিবারের সাথে তাদের গাড়িতে উঠে বসে। বন্ধুর সাথে বোঝাপড়ার উদ্দেশ্যেই সিউজনের গাড়িতে উঠেছেন তিনি। দাওয়াত বহু আগে দেওয়া হলেও সিউজন এসেছে বিয়ের দিন, এটা নিয়েই সকাল থেকে সিউজন বন্ধুকে মানানোর চেষ্টা করে চলেছেন। গুরুত্বপূর্ণ কাজের জন্য কালকের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি। এরপর আরও একটি গাড়িতে উঠে কায়ে সহ তার পরিবার। এরিকা শাড়ি সামলে গাড়িতে উঠে বসলো। তবে জিংজু আর কাইকে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে দেখে জিংজু আর কাইকে বসার জন্য তাড়া দিতেই কাই মায়ের উদ্দেশ্যে বলল, আর কয়টা গাড়ি যাবে? যাবে হয়তো আর কয়েকটা। বলছি যে গাড়িতে জায়গা আছে, কেউ গেলে বসতে পাবে। তার দরকার হবে না। তোর মামারা আর শহর থেকে কিছু আত্মীয় স্বজন সরাসরি ওখানে চলে যাবে, আর বাকি যারা আছে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। কাই মায়ের কথাই আবারও আশেপাশে তাকালো, কিন্তু কাঙ্ক্ষিত মুখটা দেখতে না পেয়ে গাড়িতে উঠে বসলো। জিংজু গাড়িতে বসলো। ওদের গাড়ি যাওয়ার সাথে সাথে আরও একটা গাড়ি আত্মীয় স্বজনদের ভরা, সেটা বেরিয়ে গেল। কাই জানালা দিয়ে দেখলো শুধু। সবার পৌঁছাতে সময় লাগলো প্রায় 30 মিনিট। এক গ্রাম থেকে অন্য গ্রামে সরু রাস্তায় পরপর গাড়ির বাহার দিকে সবাই বেশ উৎসুক হয়ে তাকিয়ে আছে সেদিকে। গাড়িতেই তো পুরো মাঠ ভরে গেছে। একে একে গাড়ি থেকে সবাই নেমে দাঁড়ায়। বিশাল বড় মাঠে সবার আয়োজন করা হয়েছে। উপরে তাঁবু টাঙিয়ে খুব সাধারণ চেয়ার টেবিল দেওয়া হয়েছে, তবে অনেক সুন্দর ডেকোরেশন করেছে। দোতলা বাড়িটাও সুন্দর।
সুন্দরভাবে সাজানো হয়েছে বাড়িটাও। এরপর তাদের আপ্যায়ন করা হলো। আপ্যায়নে ব্রাইডের শালীরা বেশ দুষ্টুমিও করেছে বটে। ব্রাইডকে নিয়ে ভেতরে ঢোকার আগেই শ শ করে আরো 4টি গাড়ি এসে থেমে মাঠের অপর প্রান্তে। সেখান থেকে বেরিয়ে এলো ইয়ঙ্গিতে, জিমিন, সুগা, জেহুব, তৃপ্তি, রৌদ্র, তুর্য, লিন আর নিশি। জেহুব খুব ভোরেই গ্রামে পৌঁছেছে। জরুরি কাজের জন্য তাকে ঢাকায় কানাডা যেতে হয়েছিল। জেহুবের পরনে সাদা রঙের কারুকার্যে খচিত পাঞ্জাবি, ফর্সা সুঠাম দেহে সুশ্রী শরীরে শোভা পেয়েছে বেশ। ইয়ঙ্গির পরনে সিলভার আকাশি রঙের গর্জিয়াস থ্রি-পিস, সাদা আকাশিতে দুজনকে বেশ মানিয়েছে। আর জেহুবের কোলে ছোট্ট আরেকটা ইয়ঙ্গি মানে তৃপ্তি, সিল্কি চুলগুলো দুপাশে ঝুঁটি করা, পরনে মেরুন রঙের গর্জিয়াস গাউন। সুগার কোলে তার 8 মাসের ছেলে জিয়ন মিন সুবিন। সুগা আর জিমিনের বিয়ে পারিবারিকভাবেই হয়েছে। ইয়ঙ্গির বিয়ের 4 মাস পর। প্রথমে দুজন দুজনকে বুঝতে সময় নিলেও ধীরে ধীরে সবটা ঠিক হয়েছে। ছেলের জ্বর ছিল বিধায় আগে আসা হয়নি তাদের। লিন আর নিশির বিয়ে হয়েছে ইয়ঙ্গির বিয়ের পরপরই। নিশি বাবা মাকে বলেছে যে লিনকে তার পছন্দ। প্রথমে লিন এই বিয়েতে সংকোচ করলেও নিশির ভালোবাসা দেখে তাকে ভালোবাসতে বাধ্য হয়। এত বড় লোকের মেয়ে কিনা তাকে বিয়ে করতে চাইছে, এই নিয়ে সংকোচ ছিল তার। তবে এখন সুখের সংসার তাদের। 2 ছেলে নিয়ে বেশ ভালোই চলছে দিনকাল। বড় ছেলে মাহির শেখ, যাকে তারা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছে বিয়ের পর। লিন নিজেও একজন অনাথ শিশু ছিল। বর্তমানে যে তার বাবা মা তারা তাকে দত্তক নিয়েছিল শিশুকালে, তাই লিনের ইচ্ছে ছিল সেও একজন অনাথ শিশুকে মানুষ করবে। তার সামর্থ্য আছে একজন শিশুকে বড় করার। তাই বিয়ের কয়েক মাস পরে এই কথাটা নিশিকে জানালে নিশিও লিনকে সাপোর্ট করে। তারপর তারা 6 মাসের একটা ছেলে সন্তানকে দত্তক নেয়। সে হলো মিহির শেখ আর ছোট ছেলে লিমন শেখ। মিহিরের বয়স 5 বছর আর লিমনের বয়স 3 বছর। সবাই এগিয়ে আসতেই ব্রাইড সবার সাথে কুশল বিনিময় করে ভেতরে প্রবেশ করে। জিংজুর গরম লাগায় তাকে অনেক আগে ভেতরে একটা রুমে ফ্যান চালু করে বসানো হয়েছে। একে তো জাঙ্কুকে দেখা পায়নি, তারপর এত মানুষজন আর গরমে বিরক্ত হয়ে মিনাকে বলাতে মিনা ওকে ভেতরে বসিয়ে এসেছে। এই যে শুনুন, কারোটাকে তে পেছনে ফিরে তাকালো। তারা এখনো বাসায় প্রবেশ করেনি, গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে। তে পেছনে ফিরে দেখলো একজন লোক এগিয়ে এলো তার দিকে। কাছাকাছি আসতেই গার্ড এগিয়ে এসে বলল, জি কি কাজ আপনার? আপনার সাথে আমার কাজ নেই, ওনাকে দরকার। তে মৃদু স্বরে বলল, জি বলুন। আপনার নাম কি ডাক্তার জিয়ন্তে ইয়ংতে? তে খানিকটা সময় নিয়ে বলল, জি। কাইন্ডলি একটু আমার সাথে আসবেন, আসলে আমার ওয়াইফের হঠাৎ শরীর খারাপ করেছে। কোথায় উনি, কি হয়েছে? লোকটা কিছুটা আমতা আমতা করে বলল, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, বুঝছি না কি হলো। তে কিছু বলার আগেই গাড়ির ভেতর থেকে জাঙ্কুক বলল, গিয়ে দেখে আসুন, অনাকাঙ্ক্ষিত কাউকে পেতে পারেন। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকালো। তবে এই মুহূর্তে কথা না বাড়িয়ে লোকটার সাথে যেতেই গার্ড কিছুটা ইতস্তত করে বলল, বস ম্যামকে একা ছাড়া কি? এখানে আসার আগেই সবার বায়োডাটা আমার কাছে এসেছে। মার্বেল হকচকিয়ে বলল, জি বস, বলছি ভেতরে প্রবেশ করবেন না? জাঙ্কুক মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, অপেক্ষা করছি ঘুম ভাঙার। গার্ডটি মুচকি হাসলো। মেয়ে হওয়ার পর জাঙ্কুকের পরিবর্তন যেন কোনো মিরাকেল। যদিও পরিবর্তন তে আসার পরপরই শুরু হয়েছে, তবে ছেলেদের জন্য জাঙ্কুক নিজেকে এতটা বদলায়নি যতটা মেয়ের জন্য বদলিয়েছে। ছেলে দুটো মা ভক্ত হলেও মেয়েটা একদম বাবা ভক্ত, বাবাকে পেলে আর কিছু চায় না। তে ব্যস্ত পায়ে পাশের বাড়িতে যেতে যেতে বলল, আপনার ওয়াইফ কি বেশি অসুস্থ? না, তবে ওই আর কি। আসুন, এই রুমে আছে। তে রুমে ঢুকতেই কেউ শক্ত করে জড়িয়ে ধরলো তেকে। তে ভয়ে চিৎকার করার আগেই কেউ ওর মুখ চেপে ধরে বলল, চেঁচামেচি করিস না তে, আমি। তে অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলল, সানা? সানা থেকে শক্ত করে জড়িয়ে ধরতেই তে চোখ ভিজে উঠল। সেই ছোট্টবেলার সঙ্গী এই মেয়েটা, একসাথে অনেকটা পথ চলেছে। সানার জন্য নিজের জীবন রিস্কে নিতেও দুবার ভাবেনি সেই প্রিয় সখী আজ এত বছর পর। ফ্র্যাঙ্কলিন ভাইয়া বলেছিল তোর সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কোথায় আছিস তা জানি না, তবে তুই এখানে। বলবো সব বলবো। আগে চল নীরের বিয়েতে। তুই নীর জয়ের কাজিন, আর ও জয় আমার হাজব্যান্ড, জয় শিকদার। নীরের বিয়ের জন্যই আমরা এখানে এসেছি সপ্তাহখানেক আগে। সরি তে, তোমাকে মিথ্যা বলেছি, আসলে এটা ওর প্ল্যান ছিল।
তোমার কথা ওর মুখে এত শুনেছি যে তুমি নামক মানুষটা আমাদের একদম মুখস্থ। তোমাকে সারপ্রাইজ দেব বলে কাল থেকে অপেক্ষা করছে ও। মানে তুই জানতি? সব বলবো তোকে, আগে চল বিয়ে বাড়িতে যাই। তোর নাকি মেয়ে হয়েছে একদম পুতুলের মতো। তে হাসলো। তোর সন্তান? 3টা ছেলে, আর একটা নিলে 1 হালে পূর্ণ হবে। মেয়ের শখ আমার আর জয়ের হলেও 3টাই ছেলে, তবে তোর মেয়েকে আমি ছেলের বউ করে আমার কাছে এনে রাখবো। তে সানার কথাই হাসলো। তো হেই আর মিস, দেখছো কত সুখী পরিবার, কত সুন্দর। হাই হাই কি আর কইতাম। আমার তো মনে করো কায়ের আর কায়ের হালি মানে মানে শালি, কায়ের শালি কি জানি এটা জিংজু, দুইটার কাহিনী দেখা তো মনটাই উদা আসতেছে। মানে মনটাই আশুটা যেতেছে গা, দুঃখের চুটে মানে দুঃখের না, মনটাই আশুইটা যেতেছে গা। বোকা মানে বোকা মানে আচ্ছা যাক, এটা আর কইতাম না বেশি, মানে ওয়ার্ড ওয়ার্ড কি যে কইতাছি আমি, মানে ওয়ার্ড নষ্ট হইব, মানে মুখ নষ্ট হইব এক কথায়, ধুর ধুর ধুর। আচ্ছা তাহলে আজাইরা বক বক কম করি, আর হুনো গল্পের মনে হয় আর একটা পর্ব হইব, তো তোমরা অপেক্ষা করো। আহ কত সুন্দর যে গল্পটা, অস্থির লেভেলের। আচ্ছা তাহলে জায়গাটা হাফেজ, ধরো কি কইলাম, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, দিও।